হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিও ফাইট। কিউরিও ফাইটের আজকের ঘটনাটা কিন্তু খুবই রোমহর্ষক একটা ঘটনা। সাউথ কলকাতার যাদবপুরে একটি বিবাহিত মহিলাকে যৌন হেনস্থা করে আগুনে পুড়িয়ে খুন করা হয়। এরকম একটা মর্মান্তিক মৃত্যু। তারপরে যদি কেউ ফিরে আসে, তার প্রকোপটা কেমন হবে বলে মনে হয় আপনাদের? আজকের এই এপিসোডটা শেষ অবধি শুনুন। এমন কিছু শুনতে চলেছেন, এমন কিছু জানতে চলেছেন যা হয়তো আপনার রক্তকেও জল করে দেবে। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। এবং হ্যাঁ, আপনিও যদি আপনার জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটির ব্যাপারে আমার সাথে শেয়ার করতে চান, আমাদের শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নাম্বারে। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, সেই ক্ষেত্রেও আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছে কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিংয়ের মারাত্মক একটা হরর পডকাস্টে। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সুয়াতি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে যে তুমি আজকে এমন একটা ঘটনার ব্যাপারে আমাকে জানালে। ঘটনাটা যেখানে ঘটেছে, অর্থাৎ সাউথ কলকাতার যাদবপুর, সেখানের একটা বাড়িকে কেন্দ্র করে ঘটনাকে আমি বাড়ি কেন্দ্রিক বলতেই পারি। এবার এই ঘটনাতে একটা খুব মেন জিনিস রয়েছে, যেটার পারিপার্শ্বিক যারা যারা ছিল বা আছেন বা যারা থাকবেন তারা সকলেই এফেক্টেড হয়েছে। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে কথা বাড়াচ্ছি না। কি ঘটেছিল তোমার থেকে ডাইরেক্টলি জানতে চাই সুয়াতি, কি ঘটেছিল একদম শুরু থেকে, তুমি শুরু করো। একদম যখন শুরু থেকে শুরু করব তখন হলো বলবো, আমরা সবে মাত্র আইএসসি পাস আউট করেছি। পাস আউট করে আমার বান্ধবী গড়িয়াটা ছেড়ে যাদবপুরে শিফট আউট করে, ওর মা বাবা, ওর ভাই, ওর বোনকে নিয়ে। আমার বান্ধবী হচ্ছে কি সব থেকে বড় আর কি ওদের ফ্যামিলির ভিতরে মেয়ে হিসেবে। তো ওরা শিফট আউট করে, কারণ ওখান থেকে ওর পড়াশোনা করতেও সুবিধা হচ্ছিল। ও যেই কলেজটাতে ভর্তি হয়েছে সেই কলেজ, আমি আর নাম নিচ্ছি না কলেজে, আর ওর ভাই বোন সকলেরই ওখান থেকে যাতায়াতটা করতে খুব সুবিধা হচ্ছিল। প্রথমে তো আর বাড়িটা কিনতে পাওয়া যায় না, তো ওরা প্রথমে রেন্টেই গেছিল। তারপরে ওরা ডিসিশনও নিয়েছিল, প্রথম দিন ওই বাড়িটাকে দেখে ডিসিশনও নিয়েছিল যে ওই বাড়িটাই কিনবে। যে বাড়িওয়ালা যে ছিল সে নির্দ্বিধায় ছেড়ে দিচ্ছিল যে না না, আপনারা কিনে নিলে কিনেও নিতে পারেন। তখন ওরা বলেছিল যে কিনতে তো একটু টাইম লাগবে, কারণ অনেক টাকার একটা ব্যাপার। 2018-এর ঘটনা এটা। তো 2018-এ অনেক জাস্ট কয়েক বছর আগের তো, তখনই বলতে গেলে উনি বলেছিলেন যে যা টাকা দেবেন আমি তাতেই রাজি আছি, যদি আপনারা 5-6 লাখেও নিতে চান নিতে পারেন। খুব শকিং এই জিনিসটা আর কি। খুবই শকিং জিনিসটা। বাড়ি 5-6 লাখ টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বলেছিলেন জিনিসটা। তো ওরা শোনার পরে, ওর বাবা খুবই বিচক্ষণ একজন মানুষ, কারণ উনি ভালো একটা জায়গাতে চাকরিও করছেন, প্রাইভেটেই আছেন কিন্তু ভালো জায়গাতে আর কি, আইটি সেক্টরের মতন জায়গাতে চাকরি করছেন ওর বাবা এখনো স্টিল। তো উনি যথেষ্ট বিচক্ষণ। উনি বলেছিল যে না, আমাদের একটু টাইম দিন, কারণ আমরা আগে দেখিনি বাড়িটা অ্যাডজাস্ট হয় কি না, আমরা থাকি, যদি ভালো লাগে তাহলে আমরা দেখছি কিনেও নিতে পারি। কারণ বাড়িটা অপূর্ব, সত্যি কথা বলতে গেলে পুরো একটা বাংলো বাড়ি ধরনের। পুরো চারিদিকটাতে সুন্দরভাবে মেইনটেইন করা বাগান, তারপরে বাড়িটা মধ্যিখানে, নিচতলাতে দোতলা বাড়ি, ঠিক আছে, দোতলা বাড়ি, নিচতলাটাতে হচ্ছে গিয়ে একটা বারান্দাটার ভিতরে যথেষ্ট প্যাসেজও করা আছে যাতে স্কুটি সাইকেল রাখা যায়, যাতে দুটো জিনিস রাখা যায়, ঠিক আছে। তারপরে বড় বড় তিনটে যথেষ্ট এয়ারি বড় বড় 3খানা বেডরুম, 2টো বেডরুমে তো অ্যাটাচ বাথরুম আছে পর্যন্ত। তারপরে ওপেন কিচেন, ডাইনিং উইথ ওপেন কিচেন, ঠিক আছে, এত সুন্দর মানে। আর তার সাথে কালার কম্বিনেশনও বাড়িটার অপূর্ব। যে কোনো লোক দেখলে
পছন্দ হবেই হবে, ঠিক আছে। তারপরে ওপর তলাটাতেও 2টো বেডরুম, তার সাথে আবার অ্যাটাচ একটা বাথরুম আছে। আর ওপর তলাটাতে বিশাল বড় পুরো এরিয়াটা জুড়ে আর কি তোমার একটা ব্যালকনি, যা এয়ারই ওই জায়গাটা, তার সাথে অপূর্ব। ওই বাড়িটা দেখলে এখনো অব্দি ওই বাড়িটা আছে আমার কাছে যেটা খবর আছে, ওরা আর ওখানে আর থাকেনি, বাট ওই বাড়িটাতে বলতে গেলে তোমার দেখলেই যে কোনো লোকের পছন্দ হবে। তো ওইরকম একটা বাড়ি ওদের দেখে এত ভালো লেগেছে। এবার যে যিনি দিয়েছিলেন আর কি রেন্টে, যে বাড়িওয়ালা যিনি ছিলেন, উনি বলেছিলেন একটাই রিকোয়েস্ট, আমার দোতলার যে সেকেন্ড যে বেডরুমটা যেটা আছে, ওই বেডরুমে দেখুন বড় যে ফটো ফ্রেমটা যেটা লাগানো আছে, ওই ফটোটা কিন্তু আপনারা, ওই ফটো ফ্রেমটা আর কি যার ফটো, ওটা কিন্তু আপনারা না খুলবেন না কোনোদিনও, প্লিজ। ওইটা আমার একটা রিকোয়েস্ট, আদারওয়াইজ আর কোনো রকম কোনো অসুবিধা নেই। তখন ওরা না সত্যি এতটাই ভালো লেগে গেছে জায়গাটা, ওরা বলছে ঠিক আছে একটা ফটোই তো থাকুক না। ওরা আর জিজ্ঞাসাও করেনি ওটা কার ফটো বা কি। একজন অল্প বয়সী বলতে পারো 25 থেকে 30 বছরের ভিতরে মহিলাটার বয়স, ঠিক আছে, যার ফটো আর কি দেখে যেটা বোঝা যাচ্ছে। আর খুব সুন্দরী দেখতে, টানা টানা চোখ, ঠোঁট দুটো গোলাপি, ভীষণ মিষ্টি দেখতে। আর ফটোটাতে বোঝা যাচ্ছে, সামনাসামনি ফ্রন্টে তো ফটোটা ছিল, খুব অপূর্ব দেখতে। ওই ভদ্রমহিলা যেই হন না কেন খুব সুন্দরী দেখতে। ফটোগ্রাফটা না কেউ পেইন্টিং হিসেবেও রাখতে পারে, ওটা এতটাই সুন্দর একটা ফটোগ্রাফ। অনেক সময় আমরা তো কিনেও কারোর ফটো থাকে না আমাদের অনেকের বাড়িতে, যারা ধরুন একটু ভালোবাসে, যারা এইসব জিনিসপত্র নিয়ে থাকতে, ফটোগ্রাফ, নানান রকমের পেইন্টিংস, ওই হিসেবেও ওটাকে রাখা যাবে আর কি, এতটাই সুন্দর জিনিসটা। তো ওরা ওটা নিয়ে জাস্ট ভাবেনি, ওরা বলছে যে এত সুন্দর বাড়িটা অনেক কম টাকায়, বলতে গেলে রেন্টটাও ভীষণই কম ছিল, অত সুন্দর একটা বাড়ি মিনিমাম অ্যাটলিস্ট পুরো বাড়িটা যেখানে ছেড়ে দিচ্ছে, বাগান ফাগান সবকিছু নিয়ে, পিছন দিকটাতে আবার ওদের বাড়ির পিছন দিকটাতে একটা গেট ছিল, তার সাথে আবার একটা গ্যারেজের মতনও বেশ সুন্দর একটা সিস্টেম করা গ্যারেজ, যেখানে যদি 4 হুইলারও যদি কারোর যদি থাকে সেটাও তারা রাখতে পারবে, ঠিক আছে, এত সুন্দর ছিল আর কি। তো ওরা বলেছে যে এতটাই ভালো বাড়ি, ছাড়, আমাদের এখন ওসব নিয়ে কিছু মাথায় বলতে গেলে রাখেনি। ওরা বলছে যে বাড়িটা পেয়েছে এটাই যথেষ্ট। তো খুব সুন্দর প্রথম দিন তো ওরা ঢুকেছে, ঢোকার পরে ভালো লেগেছে, সবকিছু শিফট করে নিয়ে ওরা একতলার যেই ঘরটাতে আর কি ওই ছবিটা যেখানে লাগানো যেখানে ছিল, ওই ঘরটাতেই না আমার বান্ধবী আর ওর দুই আর কি ভাই বোন মিলে আর কি, ওরা 3জন মিলে ওই ঘরটা, সব থেকে বড় রুমটা ছিল আর কি ওই একতলার ঘরের ভিতরে। তো ওরা ওই রুমটাই বেছে নিয়েছে, কারণ 3জন মিলে থাকবে, 3জনের পড়াশোনা, 3জনের একটা বড় রুম না রাখলে হবেও না। আর ওরা সবসময় একসঙ্গেই থেকেছে, ঠিক আছে, যতগুলো বাড়িতে থেকেছে ওরা, এখনো আমার এখন বান্ধবীর বিয়ে হয়ে গেছে, বাট দেন অলসো ওরা যতদিন থেকেছে একসঙ্গেই থেকেছে আর কি। ও যতদিন বিয়ে করেনি ততদিন অব্দি ওই ওখানেই থেকেছে আর কি, একসঙ্গেই থেকেছে ওরা ভাই বোনেরা। আর ওর বাবা মা, তো ওরা ওই রুমটাতে বেছেছে। আর ওর বাবা মা ঠিক পাশের রুমটা না, ওর বাবা মা ডিসিশন নিয়েছে যে ওপরে ব্যালকনি সমেত যে রুমটা যেটা আছে, আমরা বরঞ্চ ওটাতে থাকবো, তোরা নিচটাতে থাকবি। ভালো লেগেছে তো, ঠিক আছে, এবার এই ডিসিশনটা নিয়ে ওরা এগোয় আর কি। তো প্রথম দিন সেদিনকে রাত্রিবেলা ওর মা সেরকম কিছু বানায়নি, কারণ শিফট করেছে তো টায়ার্ড হয়ে গেছে, নর্মাল এমনি প্লেন আলু চোখা ভাত এইসব বানিয়েছে। ওরা খাওয়া দাওয়া করে শুয়েছে। শোয়ার পরে ও যে ফার্স্ট নাইটে ও এরকম, ওর বোনটার একটা প্রবলেম ছিল কি, ও না রাত্রিবেলা একটু ভুল বকতো ঘুমের ঘোরে ওর বোনটা একটু ভুল বকতো, ঠিক আছে। ওর বোনের এটা একটা প্রবলেম ছিল, এখনো আছে কিনা জানি না, এখন আর আমি অতটা জানি না, কিন্তু ভুল বকতো, ভালোই ভুলভাল বকতো আর কি ওর বোনটা। তো ও কি করেছে, ভুলভাল যখনই ওর বোন বকা আরম্ভ করে না, ওর বোনের পিঠের ভিতরে না হাত বোলায়, চুপ করে যায়। তারপরে ওর বোন আস্তে করে আবার চুপচাপ হয়ে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। বয়স কত তখন? ওর বয়স ছিল হচ্ছে গিয়ে 6-7 বছর। বাচ্চা একদম, হ্যাঁ বাচ্চাই, একদমই বাচ্চা বলতে পারো। আর ওর ভাইটা যে ছিল, ভাইটার বয়স তখন 10 বছর, ঠিক আছে। আর ও তো জাস্ট উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তখন জাস্ট সবাই বলতে পারো 17 বা 18 বছর বয়স হবে সেই সময়, ঠিক আছে। তো এবার ওর বোন যখনই ভুলভাল বকছে, ওর পিঠের ভিতরে হাত বুলাচ্ছে, যেই ওর বোন চুপ করেছে, ও কিরকম একটা হালকা একটা
মহিলা কণ্ঠের একটা কান্নার আওয়াজ পাচ্ছে, ঠিক আছে, Okay. প্রথম দিন রাত্রিবেলা। কিন্তু এবার ওর ভাই না খুব পাতলা ঘুম ওর ভাইয়ের, কারণ ওর বোনটাকে নিয়ে যেহেতু একটা ভুলভাল বকে, একটা ডিস্টারবেন্স হয় এভরি নাইটে, তোর ভাইয়ের একটু পাতলা ঘুম। ওর ভাই উঠে বলে কি, এই বোন কি কাঁদে না কি রে দিদি? তখন ও বলছে যে না, আমার বান্ধবীর নাম স্নেহা, ঠিক আছে, ও আমার ভীষণই স্পেশাল একজন বান্ধবী, কারণ আমার বার্থডে আর ওর বার্থডে একদম সেম ডেটে। তোমার আর ঠিক আছে, স্নেহার? হ্যাঁ হ্যাঁ, আমার আর স্নেহার বার্থডে, দুজনেরই বার্থডে একদম সেম ডেট দুজনেরই। ও ভীষণই একজন ভালো মেয়ে, কিন্তু মাথা গরম, আমারও মাথা গরম, ওরও মাথা গরম, কারণ আমাদের দুজনেরই মনসা পুজোর দিন জন্ম, তো সেই জন্য একটু মাথা গরম আর কি, এটা আমরা আর কি বলি। হ্যাঁ, তো স্নেহা বুঝে জিজ্ঞাসা করেছে যে দিদি ওর কি কোনো কাজে ফাজে নাকি? তখন ও বলছে না না, তবে কান্নার একটা আওয়াজ পাচ্ছিস, তুইও পাচ্ছিস? বলছে হ্যাঁ আমিও পাচ্ছি। তারপরে না ওরা ভাবছে কে কাঁদছে, কারণ বাড়িটা কি বলতো, বাড়িটা চারদিকে বেশ বাগান তো, আর কিন্তু যে বাড়ি আছে কভার করে অন্য জায়গা থেকে কোনো বাড়ির থেকে যদি আওয়াজ আসে, ওদের কান অব্দি কিন্তু পৌঁছাবে না, অনেকটাই ডিস্টেন্স, বুঝতে পেরেছো, পাশের বাড়িটার অনেকটা ডিস্টেন্স আর কি, এরকম। যে কে কাঁদছে, বাবা মায়ের ভিতরে কি ঝগড়া হলো, মা কি কাঁদছে? আর বেশ কি বলতো, আওয়াজটা না আস্তে আস্তে করে বাড়ছে, কান্নার আওয়াজটা বাড়ছে, প্রথমে কি ওরা আসছিল, তারপরে আবার বাড়ছে কান্নার আওয়াজটা। তখন ওর ভাই বলেছে কি যে তুই বরঞ্চ দাঁড়া দিদি, আমি একটা কাজ করছি, দরজাটা খুলে না বেরিয়ে আমি একটু দেখছি না হয় কে কাঁদছে, বা মায়ের ভিতরে মায়ের কিছু হলো নাকি, বা মায়ের ভিতরে একটু দেখি না হয়। তো ও দরজাটা খুলেছে, খোলার পরে না মা বাবার ঘরেও গেছে, ওপরে উঠেছে, দেখতে পাচ্ছে ওর বাবা মা দুজনেই ঘুমোচ্ছে আর কি, কোনো রকম কোনো কিছু নেই। আর ও যে দরজাটা খুলে বেরিয়েছে, ও আর কোনো রকম কোনো আওয়াজ পাচ্ছে না। তারপরে ও ঘরে ঢুকেছে যখন, ও বলছে দিদি আর তো কান্নার আওয়াজ নেই, বাবা মা তো ঠিকই আছে রে। তখন ও বলছে হ্যাঁ তুইও বেরোলি, তারপরে কিন্তু কান্নার আওয়াজটা থেমে গেল। তখন বলছে যে তাহলে ছাড়, বাদ দে, তাহলে হয়তো ভুলভাল শুনলাম নাকি। বলছে দুজনেই ভুল শুনলাম। তো বলছে হতেই পারে, হয়তো ভুল শুনেছি বা কিছু, বাদ দে তো, ছাড় তো, ঘুমা, এখন খুব টায়ার্ড লাগছে, কারণ আজকেই শিফট আউট হয়েছি, আর ভাল লাগছে না রে ভাই, শিফট করিয়েছি এখানে আর ভাল লাগছে না। তো আবার লাইট ফাইট অফ করে শুয়ে পড়েছে। তো তারপরে সেদিনকে রাতে যখন এরকম কান্নার আওয়াজ ফাওয়াজ পেয়েছে, বলতে পারো হচ্ছে গিয়ে তোমার তখন বাজে হচ্ছে গিয়ে 1:30 থেকে 2 এরকম বাজে। তারপরে যখন আবার শুয়েছে, এতটাই টায়ার্ড ছিল, শুয়েছে, ঘুমিয়ে পড়েছে। ও বাথরুমে উঠেছে একবার, স্নেহা আর কি, তারপরে বাথরুমে উঠেছে। বাথরুমে যে উঠেছে, ওর কেন জানি না মনে হচ্ছে কি বাথরুমের কল থেকে না জল পড়ছে। ও কিন্তু তখন বাথরুমে ঢোকেনি আর কি, উঠেছে, বেড থেকে উঠেছে, তখন মনে হচ্ছে কি বাথরুমের ভিতরে কেউ একটা জল খোলা আর কি, জলটা বোধহয় কেউ খুলেছে। তখন দেখতে পাচ্ছে সে ওর ভাইও শুয়ে আছে, তারপরে বোনও শুয়ে আছে, কে বাথরুমে গেল। তখন ও উঠে যেই বাথরুমে ঢুকেছে, তখন দেখতে পাচ্ছে কি সত্যি সত্যি বাথরুমের কলটা খোলা। ওর তখন মনে হচ্ছে কি যে বাথরুমের কলটা খোলা, বাথরুমে কে ঢুকলো, তাহলে হয়তো ভাই গেছিল, ভাই হয়তো জলটা খুলে চলে এসেছে, এরকম হতেই পারে, ঠিক আছে। ও ওয়াশরুম ইউজ করে পরে বাথরুমের কলটা বন্ধ করে চলে এসেছে। ও যে কলটা বন্ধ করে যেই দরজাটা বাইরে থেকে দিয়েছে, আবার বাথরুমের জলের আওয়াজ হচ্ছে, বাথরুমের জল থেকে পড়ছে আর কি, ট্যাপ কলটা খুলে জলটা পড়ছে। তো আবার ও দরজাটা খুলেছে, দরজাটা খুলে দেখতে পাচ্ছে আবার অ্যাজ ইউজুয়াল কলটা খোলা, জল পড়ছে। আবার ও গিয়ে কলটা আটকেছে। আবার সেকেন্ড টাইম যখন কলটা বন্ধ করে ও যখন ঘরে ঢুকেছে, ঘরে ঢোকার পরে আবার শুনতে পাচ্ছে কলটা কেউ খুলে দিয়েছে। এবার তখন ওর না একটু ভয় লেগেছে যে কি রে বাবা, কল যতবার করে আটকাচ্ছি, টাইট করে আটকে দিচ্ছি, কলটা খুলে যাচ্ছে, এরকম কেন হচ্ছে? তখন ওর ভাইকে গিয়ে না ও ডেকেছে যে এই শোন না, ওঠ না, দেখ না আমার কলটা কেউ খুলে দিচ্ছে। তখন ওর ভাই খুব বিরক্ত হয়েছে যে কি বলতো, তোদের একে বোন সারা রাত ধরে এরকম কাকা কাকা করবে, আর তুই এরকম ডিস্টার্ব করছিস, কেন করছিস এরকম ভাবে? তখন বলছে না আরে কলটা কেউ খুলে দিচ্ছে। আরে কল খুলে দিচ্ছে, থাক খুলে দিক, দরজাটা আটকে শুয়ে পড়তো। তখন ও আর সত্যি সাহস কুলায়নি, ও দরজাটা আটকানোই ছিল, যে ওর ভাইকে যখন ডেকেছে দরজা আটকে দিয়েছিল, ও আর যায়ও নি খোলেও নি, ও আবার এসে ওখানে শুয়ে পড়েছে। তারপরে হচ্ছে গিয়ে ও সকালবেলা তো হয়েছে, সকালবেলা হওয়ার পরে
ওর বাবার সাথে ও খুব ক্লোজ ছিল, স্নেহা ভীষণ ক্লোজ ছিল বাবার সাথে। ওর বাবাকে বলছে, বাবা কালকে না একটা ঘটনা ঘটেছে। ওর ভাই না ওর দিকে তাকিয়ে জাস্ট চোখটা বড় বড় করেছে, ও চুপ করে গেছে সঙ্গে সঙ্গে, আর কোনো কথা বলছে না ওখানে। ওর বাবা বলছে, কি হলো রে, কিছু বলবি, কিছু হয়েছে তোদের? তখন বলছে, না আসলে কালকে রাত্রিবেলা একটু বেশি বোন না ভুলভাল বকছিল। বলে, ও হরে, ওকে তো বোধহয় ওষুধ ফষুধ বোধহয় তোরা বোধহয় দিসনি না? বলছে, না ওষুধ তো খাইয়েছিলাম বাবা। তারপরেও বলছে, আসলে নতুন জায়গা তো সেই জন্য হয়তো হয়েছে, ও টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। এরকম বলে ওর বাবা না চলে গেছে, অফিসে বেরিয়ে গেছে। খাচ্ছিল তখন, খেতে খেতেই কথা বলেছে, তারপরে অফিসে বেরিয়েছে। ও তখন জিজ্ঞাসা করছে, ভাই তুই এটা আমাকে বলতে দিচ্ছিস না কেন? যেরকম কালকে রাত্রিবেলা কল খুলে গেছে, 3বার করে কল খুলেছে, সারা রাত ধরে কলে জল পড়েছে, এটা কি প্রবলেম হচ্ছে? আমার কিন্তু ভয় লাগছে, ভালো লাগছে না ঠিক। তখন ওর ভাই বলছে কি, ছাড় না, যেটা হচ্ছে হোক না, তোর এত কিসের প্রবলেম? ও বলছে, মানে কি, এটা বলবো না আমি? তখন বলছে, না বলবি না, এসব কিচ্ছু না, তুই ভুলভাল দেখছিস, তুই ভুলভাল শুনছিস, জানিস তো দিদি, এগুলো তুই বলবি না। এরকম বলে খুব বিরক্ত হয়ে কথা বলেছে, যেরকম ভাবে খুব একটা ও কখনো কথা বলে না ওর দিদির সাথে, এইরকম বিরক্ত হয়ে কখনো কথা বলে না। ও খুব শান্ত ঠান্ডা মাথার ছেলে, কিন্তু এতটা বিরক্ত হয়ে কখনো কথা বলে না, ইরিটেট হয়ে যাচ্ছে কিরকম। এরকম বলে ও ওর মতন করে স্কুলে বেরিয়েছে, ঠিক আছে। আর তার সাথে সাথে তোমার ওর বোনও বলতে গেলে স্কুলে গেছে, ওরা একই স্কুলে পড়তো। ও কলেজ যাবে, তো কলেজ যাওয়ার আগে না ওর মাকে ও কিছুটা বলেছে, যে ওরা যখন বেরিয়ে গেছে স্কুলের জন্য, তারপরে মাকে বলেছে, মা জানো এরকম এরকম হয়েছে, বাবাকে বলতে চেয়েছিলাম কিন্তু আমাকে ভাই তো বলতে দিল না, কিন্তু তোমাকে আমি জানাচ্ছি। তখন ওর মা বলছে, না না, হতে পারে হয়তো তুই টায়ার্ড ছিলিস, সেই জন্য এরকম তোর মনে হয়েছে। কল থেকে যদি পুরো জল যদি পড়েই যদি যেত, তাহলে তো ট্যাঙ্কই খালি হয়ে যেত, ট্যাঙ্ক তো খালি হয়নি, এ তো সবই ঠিক আছে বলতে গেলে। তখন ও বলছে, তাহলে কি আমি ভুল দেখলাম, আমি কি ইলিউশন হচ্ছে না কি হচ্ছে? ও না পুরো কনফিউজ। ও কিন্তু এমনি ভীষণ স্মার্ট, খুব ইন্টেলিজেন্ট, ভালো জায়গাতে, মানে ও কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করেছে, কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়াশোনা করে এখন ভালো জায়গাতে চাকরি পর্যন্ত করছে। সেই সময়টা এমন একটা টাইমিং গেছে ওর মধ্যে, ও কি যে হচ্ছে সেটা তো লাস্টে বুঝবে, কি ছিল বা না ছিল, কিন্তু খুব কন্ডিশনটা খারাপ গেছে গো। ওই ডে 1-এই ওরকম অবস্থা। তারপরে 2য় নম্বর দিন ও তো কলেজ থেকে ফিরেছে, ফিরে এসে দেখতে পাচ্ছে কি, ওর বোনের হাঁটু থেকে পুরো রক্ত গলিয়ে পড়ছে। ওর জিজ্ঞাসা করেছে, যখন ঘরে ঢুকেছে তখন দেখতে পাচ্ছে বোন এরকম কাঁদছে, আর পা থেকে এরকম রক্ত গলিয়ে গলিয়ে পড়ছে। ভাইয়ের শার্টটা, হ্যাঁ ওর ভাইয়ের শার্টটা পুরো রক্ত, শার্ট প্যান্ট পুরো রক্ত আর কি, ঠিক আছে। আর ওদের কি বলতো, সেদিনকে পিটি ছিল, স্কুলে পিটি ছিল। এবার পিটি ইউনিফর্ম মানে কি, হোয়াইট কালারের হয় সব সময়, ঠিক আছে, কালারফুল। অনেক সময় হাউজিং এর জন্য আমাদের যেরকম স্কুলে হচ্ছে কি তোমার হাউসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালারের টি শার্ট গুলো থাকতো, কিন্তু নিচে স্কার্ট বলো বা প্যান্ট বলো সেগুলো আমাদের সাদাই থাকতো। ও যে স্কুলটাতে পড়তো ছেলেটা আর কি, ওর ভাই আর ওর বোন দুজনেই, ওদের হাউস ছিল আবার হোয়াইট হাউস বলেও একটা হাউস ছিল, ঠিক আছে। তো ওর ভাই না হোয়াইট হাউসেই ছিল, সেই কারণে হোয়াইট কালারেরই ওর ভাইয়ের টি শার্টটা ছিল, আর প্যান্টটাও বলতে গেলে তোমার হোয়াইট কালারের ছিল। পুরো জামা প্যান্ট দুটোই একদম লাল রক্তে ভরে গেছে। তো বলছে যে কি হচ্ছে দেখি, এটা কি করে পড়ে গেছে, ওই এত ব্লিডিং হচ্ছে ওর। তখন বলছে, আর বলিস না, জাস্ট মেইন গেটটা থেকে ঢুকেছি, ওর তো একটু তিরিং বিরিং করে লাফানোর অভ্যেস, ও লাফাতে লাফাতে মা মা বলে চিৎকার করছিল, আর মা একটুখানি এই বারান্দাটার ভিতরে দাঁড়িয়ে ওকে বলছে তুই আস্তে আস্তে আয়। ও এমন ভাবে লাফাতে লাফাতে পড়েছে, আর পড়েছে কিন্তু এমন কিছু জোরেও পড়েনি, কিন্তু পড়ে যে ওই রকম ভাবে কেটে যাবে সেটা বুঝতেই পারছে না। তখন বলছে, কোথায় পড়ে গেছে? বলে, যা না, যা ওইখানে গিয়ে দেখ, ওই উঠানটা বারান্দাটা ক্রসটা করে তুই দেখ না, যেখানে পড়েছে ভালোভাবেই রক্ত লেগে আছে ওখানে। ওনা ওখানে গিয়ে দেখতে পাচ্ছে কোনো রক্ত নেই। বোনের তো ওরকম অবস্থা দেখে একবার গেছে যে কোথায় পড়েছে দেখতে, ওখানে গিয়ে দেখতে পাচ্ছে কোনো রক্ত নেই। বলছে, এখানে তো কোনো রক্ত নেই, ও কোথায় পড়েছে? বলে, রক্ত নেই। তখন আর ওদের মাথায় ওটা নেই, ওর এত ব্লাড বেরোচ্ছে। ওর মা কোনো রকমে জাস্ট ওই জায়গাটাকে একটুখানি ড্রেসিং মতন করে দিয়ে বলছে, চল সামনে যে ক্লিনিক আছে ওখানে গিয়ে আমি দেখাবো, নালে এ তো মারাত্মক ব্লিডিং হবে, এ কিন্তু খুব সাংঘাতিক অবস্থা। তো ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তার বলছে, পড়েছে না এমন ভাবে পড়েছে জায়গাটা এইরকম ভাবে যে
ভেতরটা যে ক্ষত হবে সেটা বোঝাও, কতটা যে ক্ষত হয়েছে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালো মতনই ক্ষতটা হয়েছে। আর ভেতরটাতে একটা ছোট্ট একদমই ছোট্ট একটা পাথর ঢুকে গেছিল, সেই জন্য ওর এত পেইন হচ্ছে, তার সাথে ব্লিডিং হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। তো উনি কোন রকমে খুঁচিয়ে পাথরটাকে বের করেছে। বের করার পরে ওটার ভেতরে তারপরে ড্রেসিং ফেসিং করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে উনি বলেই দিয়েছেন যে ওর পা কিন্তু মোটামুটি 2 উইকস মতন কিন্তু পুরো রেস্টে রাখতে হবে। আর পাটাকে অনেকক্ষণ ধরে যেন আবার শুয়েও না রাখে, আবার যেন ঝুলিয়েও না রাখে। একটু এই পা নিয়েই কিন্তু হাঁটাচলা করতে বলবেন, অল্প অল্প যেন হেঁটে চলে যেন বেড়ায়। রাত্রিবেলা শোয়ার সময় কিছু করার নেই, একটা ওষুধ আমি দিয়ে দিচ্ছি, ওকে তো শুতেই হবে, আর প্লাটা তখন একদম ছড়িয়েই শুতে হবে, কিছু করার নেই। রাত্রিটুকু বাদ দিয়ে ও যেন এমনি সারাদিন দুপুরবেলা পর্যন্ত একটু যেন হেঁটে চলে যেন বেড়ায়, নইলে কিন্তু পায়ে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা বলেছে। এবার উনি বলছেন যে ঠিক আছে, মারাত্মক একটা কষ্ট, ওইটুকুনি একটা বাচ্চা মেয়ে, 6 বছর বয়স মাত্র তখন, ঠিক আছে, এমন অবস্থা। তো খুবই কান্নাকাটি করছে, এমনিতেই প্যাম্পার্ড বলতে পারো খুবই। আর মেয়েটা ভীষণই কিউট, তখন যা মিষ্টি দেখতে ছিল, এখন তো বড় হয়েছে অনেকটা, তখনের মতন এখন আর নেই, কিন্তু খুব কিউট ছিল, আর টক 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 করে কথা বলতো। ওর নাম ডাকনাম মিষ্টি, বুঝেছো, মিষ্টি ওর ডাকনামটা। আমরা ডাকনাম বলেই ডাকি, ভালো নামটা আমার এখন ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু মিষ্টি আর কি। তো মিষ্টির ওরকম হওয়ার পরে স্নেহা একটু ভয় পেয়েছে যে কিছু তো একটা, ওর মনে হচ্ছে কিছু একটা আছে বা কিছু নেই, কি, ও পুরো কনফিউজ বলতে পারো, ঠিক আছে। এবার এইটা নিয়ে না স্নেহা তখন রাত্রিবেলা ওই ক্লিনিক থেকে আসার পর, ওর বাবা আসার পরে, বাবা তো সবটাই শুনেছে, ওই কিভাবে পড়ে কেটে ফেটে গেছে ফেছে। তোর বাবাকে বলবে ওর ভাই খালি চোখ দেখেই যাচ্ছে, তুই কিছু জানাস না দিদি, ইঙ্গিতে বলে যাচ্ছে আর কি। তারপরে যখন সবকিছু কমপ্লিট হয়েছে, ওরা যখন শুতে গেছে, তখন ওর ভাইকেও বলছে যে এরকম হলো, এটা কি নর্মাল হচ্ছে, তুই আমাকে বলতো। তখন বলছে কি নর্মাল না তো কি, অ্যাবনর্মাল কেন হবে, জাস্ট পড়েই তো গেছে, সেটা আমিও পড়ে যেতে পারি রে, তুইও তো পড়ে যেতে পারিস, পড়ে গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট হতে পারে না। বলছে কি যে না, আমার ঠিক ভালো লাগছে না, এরকম ঠিক হচ্ছে না কিন্তু। তখন ও বলছে ঠিক আছে, ঠিক হচ্ছে না যখন, ও পরে ভাবা যাবে, তুই এখন রাত্রিবেলা শো, তো এখন আর ডিস্টার্ব করিস না। এবার ওরা শুয়ে পড়েছে। এবার ওদের বিছনাটার ঠিক সামনেটাতে দরজা, তার পাশটাতেই না ওদের ওয়ার্ড্রপটা, ওই আলমারিটা আর কি, ঠিক আছে, ওই আলমারিটার ওপরটাতে পুরো খালি ছিল জায়গাটা। আর তার পাশটাতে হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলটা বেশ বড়, ওদের আয়নাটা বেশ বড়, তুমি দাঁড়ালে পুরো ফিগার তোমার দেখা যাবে, আপ টু মানে হেড টু একদম বটম অবধি তোমার পুরোপুরি দেখা যাবে আর কি। আর খুব সুন্দর ওদের ড্রেসিং টেবিলটা আর কি। এবার ও হচ্ছে গিয়ে রাত্রিবেলা যখন শুয়ে আছে, এবার ড্রেসিং টেবিলের সাইড দিয়ে কিন্তু ওদের পাটা না দেখা যায়, তুমি আয়নাটাতে দেখতে পাবে, তোমার পা দেখতে পাবে। এবার উঠে বসলে এবার ওরকম দেখতে তুমি নিজেকে দেখতে পাবে, কিন্তু যে দিকটাতে ড্রেসিং টেবিলের দিকটাতে ওদের পাটা আর কি দেখা যাবে, ঠিক আছে। ও হচ্ছে গিয়ে রাত্রিবেলা দেখতে পাচ্ছে কি, তখন কিন্তু ওরকমই বলতে পারো, ওই 1-1:30 এরকম বাজে আর কি, ঠিক আছে। ও যেটা দেখতে পাচ্ছে যে ওর বোন ভুলভাল বকছে, ওর ভাই ড্রেসিং টেবিলটার ওখানে দাঁড়িয়ে আছে, আর একটা কোনো অবয়ব হবে, সে হচ্ছে গিয়ে না ওর পায়ের কাছটাতে বসে আছে, ও যেটা দেখতে পাচ্ছে বসে আছে। হ্যাঁ, ওটা কে বা কি সেটা কিন্তু কিছু বুঝতে পারছে না, কেউ একটা পুরো বসে আছে ওর পায়ের কাছটাতে। আবার কিছুক্ষণ ওটা দেখার পরে ও যেটা ফিল করছে, ওর গায়ের ভিতরে না কেউ একটা হাত দিচ্ছে, পুরো পাটার থেকে আস্তে 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 করে পুরো একদম পেটের উপর থেকে পুরো আস্তে আস্তে করে ওর পুরো একদম বুক, পুরো একদম মুখটা এসে জাস্ট চেপে ধরেছে মুখটাকে, বুঝতে পারছো, মুখটাকে পুরো চেপে ধরেছে, তার সাথে গলাটাও এরকম চেপে ধরেছে। আর ওনা কিছু করতে পারছে না, দেখতে সব পাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না, এরকম পুরো একদম অনেকক্ষণ ধরে চেপে রাখার পরে যখন ও আস্তে 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 করে যখন সম্বিতটা যখন ফিরে পাওয়ার পরে যখনই উঠে বসার পরেই ও দেখতে পাচ্ছে কি ওর ভাই শুয়ে আছে ওর পাশে, আর ওর বোনটাও শুয়ে আছে। তার সাথে ও দেখতে পাচ্ছে কি ওয়ার্ড্রপটার ওপরে বোধহয় কেউ একটা বসে আছে। ও জিনিসটা পুরো এরকম ভাবে দেখতে পাচ্ছে, তখন কিন্তু একদম সম্বিত ফিরে এসেছে। ওর
মনে হচ্ছে কি যে আস্তে করে একটুখানি উঠে লাইটটা অন করি, এরকম ওর মনে হচ্ছে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। সঙ্গে সঙ্গে কি হয়েছে, ওর হঠাৎ করে ওর বোন না আবার ভুল বকতে আরম্ভ করেছে। তখন ও একটু জোরেই চিৎকার করে বলেছে কি, চুপ করবি, ভুলভাল বকছিস কেন, চুপ করবি। সঙ্গে সঙ্গে ওর ভাই জেগে উঠেছে, ওর ভাইয়ের তো খুব পাতলা ঘুম, জেগে উঠেছে। জেগে উঠে পরে বলে, কি হয়েছে রে দিদি? তারপরে যেই ও ওয়ার্ড্রপটার উপরে তাকিয়েছে, কিছু নেই। আর ওদের ঘরে একটা বেশ ছোট ডিম বাল্ব মতন জ্বালানো ছিল, জ্বলছিল আর কি, রাত্রিবেলা যেরকম আমরা নর্মালি জ্বালিয়ে শুই আর কি, ঘরটা যাতে একটু অন্ধকার যাতে পুরো না থাকে সেই কারণে ওর ঘরে ডিম বাল্বটা জ্বলছিল, সবই মোটামুটি দেখতে পাচ্ছিল আর কি। তখন ওর ভাই যখন বলছে, ওর ভাইকে বলছে কি, ভাই কিছু তো একটা প্রবলেম আছে। বলছে কি, আবার কি হলো? বলছে যে আমি এরকম ঘুমের ভিতরে এরকম ফিল করেছি, তারপরে আমি যখন পুরো সম্বিত ফিরে পেয়ে যখন বসেছি, তখন আমি না এরকম দেখতে পাচ্ছি। তখন ওর ভাই বলে, আবার তুই ভুলভাল দেখছিস বা তোর কোনো প্রবলেম হচ্ছে দিদি, তুই না একটা ডাক্তার ফাক্তার দেখা, আমার যেটা মনে হচ্ছে। তখন বলছে, না রে আমি এরকম দেখেছি। বলছে, চল তো শো, তো এবার তুই বিরক্ত করিস না, শো তুই। এরকম বলে ও শুয়েছে, সারা রাত বেচারার ঘুম আসেনি, সারা রাত। এবার ওর মনে হচ্ছে কি, সারা রাত বোধহয় ওর চারপাশ দিয়ে, ওর খাটের চারপাশ দিয়ে কেউ বোধহয় ঘুরছে, কিছু দেখতে পাচ্ছে না কিন্তু মনে হচ্ছে এরকম কিছু ঘুরছে, কিছু ফিল করছে এরকম ধরনের। সারা রাত ঘুমায়নি। এবার পরের দিন উঠেছে, পরের দিন ওঠার পরে না ওর ভাই আর বোন স্কুলে তো যাবে, এবার বোন তো ওই অবস্থাতে স্কুলে যাবে, ওদের পরীক্ষা আছে। তোর বাবা বলেছে কি যে স্কুলে তোর বোনকে যেতে হবে না, তুই চলে যা, তুই একলা গিয়ে পরীক্ষা দে, আর ওকে পাঠাবো না, ওর যা পায়ের অবস্থা করেছে আমি ওর স্কুলে কথা বলে নেবো না হয়, স্কুলে তো জানাতেই হবে না কিছু, কেন এলো না বা কিছু। তখন বলছে যে ঠিক আছে ঠিক আছে। এবার পরীক্ষা মানে কি, টার্ম পরীক্ষা ছিল, কোনো ইউনিট টেস্ট পরীক্ষা ছিল না, টার্মিনাল যেটা বলছি আমরা। তো এবার ওর বাবাকে ও বলেছে কি যে, বাবা তুমি না আজকে একটু দেরি করেছো, আজকে তাড়াতাড়ি যেও না অফিসে, আমার একটু কথা আছে তোমার সাথে। তখন ওটা যখন বলেছে তখন ওর ভাই খেয়াল করেনি, শোনেনি জিনিসটা। ওর ভাই যেই বেরিয়ে গেছে স্কুলের জন্য, ওদের পুলকার আসতো, পুলকারে চলে গেছে ছেলে। এবার ওর বাবাকে বলছে কি যে, বাবা এই ঘটনাগুলো আমার সাথে ঘটছে। তোর বাবা শোনার পরে ওর বাবা বলেছে যে এরকম হচ্ছে, বলছে হ্যাঁ এরকম হচ্ছে। বলে কি, আমারও জানিস তো রাত্রিবেলা না ঘুম আসে না। ওর বাবা এই কটা দিন মাত্র 2-3 দিন হয়েছে এরকম বলছে, আমার না একদম ঘুম আসছে না, কেন জানি না মনে হচ্ছে পুরো কেউ আছে যে না আমাদেরকে খুব ডিস্টার্ব করছে, ঘুমোতে দিচ্ছে না কিছুতে। ওর বাবার এরকম মনে হচ্ছে। তো ওর মা বলছে, ধুত এগুলো তোমরা ভুলভাল চিন্তা করছো, নতুন জায়গাতে এসছো, খালি জায়গাটা এত সুন্দর, বাড়িটা এরকম হয় নাকি বলো তো, তোমরা সমস্ত, তুমি আর তোমরা বাবা আর মেয়ে একই ক্যারেক্টারের, তারপরে ছোট মেয়েটাকেও এরকম ভাবে তোমরা ইয়ে করছো। তখন ওর বোন না হঠাৎ করে বলছে কি, বাবা বাবা দেখো, ওই জানলাটার বাইরে একটা খুব সুন্দর দেখতে একটা আন্টি দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ বাবা? ঠিক এরকম ভাবে ওর বোন বলেছে। হঠাৎ করে ওরা যেই জানলাটার দিকে তাকিয়েছে, ওরা কিন্তু কিছু দেখতে পাচ্ছে না। ও যে ওই যে আন্টিটা দাঁড়িয়ে আছে দেখো, কি সুন্দর করে হাসছে, বাবা তুমি দেখতে পাচ্ছ না? তখন ওর বাবা বলছে যে, কোথায়, কোন আন্টি? বলছে কি যে, আমি তো দেখতে পেলাম আন্টিটা বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু তোমরা যেই ওইদিকে তাকালে সঙ্গে সঙ্গে ওই আন্টিটা না কোথায় চলে গেল। ওর বাবা এটা শুনেছে আর ও এটা শুনেছে, ও বলছে কি রে বাবা, ও কাকে দেখছে এরকম ভাবে? তারপরে ওর বাবা এই সমস্ত বলার পরে বলছে, তোরা একটু সাবধানে থাকিস, আমার অফিসে মিটিং আছে, আমার কাজ আছে জরুরি, আমাকে তো যেতেই হবে। তোর ভাই চলে এলে তোর ভাইকে বরঞ্চ জানাস এই কথাবার্তাগুলো, ও তো কিছুই বিশ্বাস করতে চায় না, ওর মায়ের মতনই, তোরা একটু সাবধানে থাকিস। তখন ওর বাবাও মন মেজাজটা খারাপ নিয়েই আর কি উনি অফিসে বেরিয়েছেন। তারপরে দুপুরবেলা ওর বোনের শরীরটা যেহেতু ঠিক নেই, পা ওরকম ব্যথা, ওর বোন না বসে বসে এমনি টিভি দেখছিল। টিভিটা দেখতে 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 ওর কি মনে হয়েছে, ও বারান্দাতে গেছে, বারান্দাতে নিজে নিজে হেঁটে হেঁটে গেছে। ও তখন হচ্ছে গিয়ে ওয়াশরুম গেছিল, আর ওর মা তখন কিচেনে কাজ করছিল একটা, ওরা কেউ খেয়াল করেনি, ওর বোন জানে যে বোন টিভি দেখছে তো অত খেয়াল করেনি। ও যেই বেরিয়েছে, বেরোনোর পরেই ওর মনে হচ্ছে কি কিছু একটা বাগান দিয়ে হেঁটে 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 কেউ একটা চলে যাচ্ছে।
ওটা দেখতে পেয়েছে, মেয়েটা বাচ্চাটা দেখতে পেয়েছে, ওর বোনটা দেখতে পাওয়ার পরেই ওর মাকে চিৎকার করে বলছে কি, মা আমি একটু বাগানে যাচ্ছি। তখন ওর মা বলছে কি, বাগানে কি করতে যাবি, ওরকম পানি তুই যাস না কিন্তু। তখন বলে কি, না আমি আছি, আমি এখানেই আছি, তোমার চিন্তা নেই। তো এই বলেছে ওর মা সঙ্গে সঙ্গে না, যেটা করছিল, ওর মা আলু কাটছিল, আলুটা জাস্ট ছেড়ে দিয়ে ওর মা হচ্ছে গিয়ে দৌড়ে ওর দিকে আসতে গেছে, পায়ের ভিতরে কি লেগে উনি পড়ে গেছে ওখানটাতে। এমন ভাবে পড়েছে, দাঁতটা থুতনিটা পুরোপুরি একদম মাটিতে লেগে দাঁতটা ঠেকে পুরো ওখান থেকে রক্ত একদম ভালো মতন করে ফিনকিয়ে দিয়ে দিয়ে ব্লাড আসছে। এবার ও তো ওইরকম চিৎকার শুনে ওর বোন চিৎকার করে উঠেছে, ও যেই শুনতে পেয়েছে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলছে, কি হলো কি হলো, কার কি হলো। ওর মায়ের ওরকম অবস্থা দেখে না ও একদম চমকে উঠেছে যে এইরকম ব্লাড বেরোচ্ছে। আর ওর বোনের ওরকম হয়েছে বলে, ওর সারাটা দিন রাত এরকম যাচ্ছে বলে না, ও সেদিনকে কলেজেও আর কি যায়নি। মাকে ওরকম দেখতে পেয়ে ও তো একদম নার্ভাস হয়ে গেছে, আর রক্ত দেখছে ওরকম ভাবে ব্লিড করছে মুখটা থেকে, ওর মাকে যে তুলবে ওর মা সেন্সলেস হয়ে গেছে। এবার ওর বোন তো চিৎকার করছে বারান্দার ওখান থেকে দাঁড়িয়ে, তখন বলছে তুই বারান্দায় গেছিস কেন একলা একলা হেঁটে। বলছে আমার মনে হলো কেউ বাগানটা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি একটুখানি দেখতে এসে। বলে বাগান দিয়ে কে হেঁটে যাবে, আমাদের বাড়িতে আমাদের দরজা লক। বলছে না না, আমার মনে হলো, আমি স্পষ্ট দেখতে পেলাম একটা মহিলাকে। তখন বলছে যে ঠিক আছে ছাড়। সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করেছে। বাবা বলছে যে বাবা আমি তো একটা মিটিং এ আছি, আমি তখন বেরোতেও পারবো না। বলছে না তোমাকে বেরোতে হবে, তুমি আসো, নয়তো মায়ের কন্ডিশন কিন্তু ভালো নেই, মা সেন্সলেস হয়ে গেছে। তারপরে একটু চিৎকার চেঁচামেচি করেছে, তো পাশের বাড়ির একটা ভদ্রমহিলা ছিল, ভদ্রলোক ছিল, ওনারা শুনতে পেয়ে ওনারা না এসছে। আসার পরেই বলছে কি, কি হয়েছে গো। বলছে এরকম দেখুন আমার মা এরকম অজ্ঞান হয়ে গেছে। বলছে তো সাংঘাতিক অবস্থা। বলছে দাঁড়াও, আমি আমাদের পাড়ার ডাক্তারকে ডাকছি, না হয় উনি এসে দেখবেন না হয়। সঙ্গে সঙ্গে ওদের পাশে যে ক্লিনিক যে ছিল পাড়ার ভিতরে, তো ওরা তো অতটা চিনতও না, কারণ একদমই নতুন গেছে। ওই আঙ্কেলটা, পাশের বাড়ির যে আঙ্কেলটা, সে ডেকে নিয়ে এসছে। ডেকে নিয়ে আসার পরে উনি দেখে বলছে এ তো সাংঘাতিক অবস্থা, পুরো একদম দাঁত ফেটে এরকম ভাবে, যেখানে ফেটেছে দাঁতটা মাড়িতে গিয়ে গেঁথে গেছে, গেঁথে গিয়ে কিরকম অবস্থা দেখুন, এখান থেকে ব্লাড আসছে, আর থুতনিটা পুরো ফুলে গেছে, এমন অবস্থা, এমন ভাবে পড়েছে উনি। আর ওই সাংঘাতিক রকমের অবস্থা ওনার। তখন উনি, যাই হোক, উনি বলেছে যে তুমি আমার বাবাকে খবর দাও, তোমার ভাইকে ডাকো, তোমার ভাই আসুক বা কিছু করো, ইমিডিয়েটলি ওনাকে না বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। বড় হাসপাতালে নিয়ে গিয়ে ওনার ওই দাঁতটাকে বের করে নিয়ে ওই জায়গাটাকে স্টিচ করতে হবে। হসপিটালে ওই ডেন্টিস্টকেই মোটামুটি দেখাতে হবে, যেটা উনি বলেছেন। কোনো রকমে উনি মোটামুটি ড্রেসিংটা করে দিয়েছে, বলছে এই দাঁত পুরো একদম টেনে তুলে ওনাকে করতে হবে। তারপরে ওর বাবা আসা অব্দি কিছু করার নেই, বাবা আসা অব্দি অপেক্ষা করতেই হবে, কারণ বাবা না থাকলে তো হবেও না, এমন অবস্থা। তারপরে বাবাকে জানিয়েছে, বাবা কোনো রকমে কিছুটা কমপ্লিট আপ করে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে ওর মাকে নিয়ে যায়। মাকে নিয়ে গিয়ে সমস্ত ড্রেসিং ফেসিং করিয়ে নিয়ে ওনারা আসেন। ওর মাকে বলে দিয়েছিল ওর মা কথা বলতে পারবে না কয়েকটা দিন, অ্যাটলিস্ট মিনিমাম অ্যাটলিস্ট 2 সপ্তাহ 3 সপ্তাহ মতন উনি কোনো কথা বলতে পারবে না। আর যা অবস্থা হয়েছে সব লিকুইড ওনাকে খেতে হবে, কারণ যা মুখের যে অবস্থা হয়েছে। এরকম হওয়ার পরে তো খুবই মন মেজাজটা সকলের খারাপ হয়েছে, কারণ বোনের এরকম পায়ের অবস্থা, মায়ের এরকম অবস্থা। ওর ভাইকে তখনও বলেছে যে দেখ কিছু একটা ব্যাপার আছে বাড়িতে, এই বাড়িটা খুব একটা ভালো নয়, ঢোকার থেকেই সমস্ত এরকম হচ্ছে, আমরা বাড়িটা বরঞ্চ ছেড়ে দিই, চেঞ্জ আপ করি, কারণ হবে না নয়তো। তখন ওর ভাই বলছে কেন, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, আমরা কেন ছাড়তে যাব, আর কিছুই না, এগুলো একটা অ্যাক্সিডেন্ট, আর কিছুই না। তখন ওইটা শোনার পরে এতটাই ওর ক্ষিপ্ত হয়েছে মাথা, ও বলছে যে যা খুশি তাই করো, আমার কিছু বলার নেই, এবার যদি কারোর কিছু হয় আমি কিছু বলবোই না, আমার কোনো দায় দায়িত্ব নেই। স্নেহা বলেছে এরকম ভাবে কথাটা। তো সেদিনকে তো রাত্রিবেলা আবার ওর মা, ওর বোনকে নিয়ে, ওর ভাইকে নিয়ে ও তো শুয়েছে, ওর মা আর ওর বাবা ওপরের ঘরে কোনো রকমে ওর মাকে নিয়ে গিয়ে ওর মাকে বলেছে তোমাকে নামতেও হবে না, আমরা যা করার করবো ব্যবস্থা, তুমি রেস্টেই থাকো, কিছু করার নেই, তোমার যা কন্ডিশন। তো তখন রাত্রিবেলা ও এটা নিয়ে অনেকক্ষণ ধরে চিন্তা করছে যে এটা কি ঘটছে, কেন এরকম প্রবলেম হচ্ছে, কি আমাদের তো এরকম কখনো ছিল না, আমরা আগেও ভাড়া বাড়িতে, যে কটা ভাড়া বাড়িতে ছিলাম আগে এরকম তো কখনো হয়নি, পরপর বোনও এরকম হচ্ছে, মাও এরকম হচ্ছে। ভাবতে ভাবতে ও এরকম শুয়েছে। শোয়ার পরে
হঠাৎ করে মাঝরাত্রিবেলা না কেউ বোধহয় ওর ঘরে দরজায় নক করছে। এটা ও শুনতে পেয়েছে, ওর ভাইও শুনতে পেয়েছে, দুজনেই শুনতে পেয়েছে। আর ওর বোনের তো একটু ভুলভাল বকার একটু অভ্যেস ছিল রাত্রিবেলা ঘুমের ঘোরে। ওর বোন না তখন ভুলভাল বকছে, বকতে বকতে ওর বোনকে যখন আবার শান্ত করে যখন শুয়েছে, স্পষ্ট শুনতে পাচ্ছে কি দরজা কেউ নক করছে, ঠক 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 করে। এবার ওর ভাই বলছে কি দাঁড়া দিদি, তুই উঠিস না, আমি উঠছি। বলছে যে না। ওর ভাই সাহস করে দরজাটা গিয়ে না জাস্ট খুলেছে। খোলার পরেই দেখতে পাচ্ছে কেউ নেই। বলছে দরজাটা তাহলে নক হচ্ছে কি করে? বলছে দরজা তো নক হচ্ছিল, তুইও শুনতে পেয়েছিস, আমিও শুনতে পেয়েছি। বলছে হ্যাঁ ঠিক আছে। দরজাটা আবার আটকে না শুয়েছে। এবার যেটা দেখতে পাচ্ছে কি দরজাটা না কেউ খুলে দিল। দরজাটা কিন্তু ভেতর থেকে ওরা লক করে দিয়েছে। দেখতে পাচ্ছি কি দরজাটা খুলে জাস্ট হা হয়ে গেল দরজাটা, এরকম দেখতে পাচ্ছে। ভাই বোন দুজনেই দেখতে পাচ্ছে। এবার ও বলছে দেখছিস তো ভাই, কিছু তো একটা প্রবলেম আছে। তারপরেই ওরা একটা আওয়াজ পাচ্ছে কি হালকা ছুম 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 ছুম, কেউ বোধহয় পায়ের ভিতরে নুপুর পরে হাঁটছে। পুরো স্পষ্ট শুনতে পাচ্ছে আওয়াজটা। তখন ওর হাত পা না একদম পুরো ঠান্ডা হয়ে আসছে, পুরো একদম হাত পা দুটো একদম ঠান্ডা হয়ে আসছে, যে এটা কি ব্যাপারটা কি হচ্ছে এরকম। তারপরে ওর ভাই বলছে কি যে আমি দাঁড়া, আমি না দরজাটা গিয়ে লক করে দিচ্ছি, দরজাটা গিয়ে লক করে দিচ্ছি, কারণ এবার আমার মনে হচ্ছে কি কিছু একটা গন্ডগোল আছে। আমি তো তোকে বিশ্বাস করিনি, কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে, আমাকে দরজাটা লক করতে হবে। তো এবার কোনো রকমে উঠে ঘরের লাইটটা জ্বালিয়েছে। ঘরের লাইটটা যেই জ্বালিয়েছে, কোনো রকম কোনো আওয়াজ নেই, কোনো রকম কোনো কিছু প্রবলেম নেই। বড় লাইটটা যেই জ্বালিয়েছে আর কি, ঘরের টিউব লাইটটা জ্বালিয়ে দিয়েছিল। এবার সঙ্গে সঙ্গে দরজাটা লক করেছে, ছিটকিনি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে বলছে কি দিদি আজকে না ঘরের লাইটটা পুরো অনই থাকুক, আমারও খুব একটা ভালো লাগছে না, গাটা কিরকম একটা ভারী ভারী মতন লাগছে, ঘরের লাইটটা পুরো অন থাকুক, আমি তুই আর আমি না শুয়ে পড়ি, বোন শুয়ে আছে থাকুক, আমি শুয়ে পড়ছি। একটু আমতা আমতা করছিল কারণ ও ভয় পেয়েছে। তখন ও বলছে ঠিক আছে। বলছে কালকে সকালবেলা উঠে বাবাকে বলে দেবো যে বাবা কিছুটা গন্ডগোল আছে, আমরা এই বাড়িতে থাকতে পারবো না, আর দরকার নেই, চেঞ্জ করবো না হয়। এরকম মায়েরও এরকম শরীর ভালো না, বোনও এরকম হয়ে পড়ে আছে, দরকার নেই, এরকম বলে শুয়েছে। শোয়ার পরে যেই শুয়েছে সঙ্গে সঙ্গে না ওর গায়ের ভিতরে ওদের যে চাদরটা যেটা ছিল সেটা না কেউ টান মেরে নিচে টেনে নিল, এরকম মনে হচ্ছে। পুরো দেখে পুরো মনে হচ্ছে কি কেউ একটা টান মেরেছে, নইলে ওই রকম ভাবে পুরো চাদরটা ছিটকে পড়ে যেতে পারে না। ওদের পুরো একদম জিনিসটা দেখতে পেয়েছে নিজেদের চোখের সামনে, যে দরজা ইয়েটা পুরো একদম টান মেরেছে কেউ চাদরটা। তখন ওর মনে হচ্ছে কি যে ইয়ের নিচে কি কেউ আছে, কিছু খাটটার নিচে। তখন ওর বোন না হঠাৎ করে উঠে পড়েছে। উঠে পড়ার পরেই ওর বোন বলছে কি যে দিদি তুই জানিস ওই দেখ ওই ছবিটাতে যে আন্টিটা আছে না, ওই আন্টিটাকেই আমি আগের দিন ওই জানলাটার সামনে দেখেছি। এটা পুরো স্পষ্ট ওর বোন বলছে। ও এমন ভাবে উঠে বসে বলছে যেন কোন একটা পুতুল, যেরকম কেউ চালিয়ে দিয়েছে পুতুলের মতন করে পুরো কথা বলছে। ওটা শোনার পরে ও বলছে কি কাকে বলছিস তুই, এই মহিলাটাকে তুই দেখেছিস? বলছে হ্যাঁ আমি এই আন্টিটাকেই দেখেছি, ওই জানলাটার বাইরে দাঁড়িয়েছিল। ওর ভাইও ওটা শুনেছে, ও ওটা শুনেছে। বলছে কি যে এই ভদ্রমহিলার এই ফটোটা কি বলেছিল রে দিদি, বলছে যে এই বাড়িওয়ালা তো বলেই ছিল যে এই ভদ্রমহিলার ফটোটা যেন না সরানো হয়। আমরা তো সরাইও নি, কিছু করিও নি, তারপরেও এরকম তখন বুঝতে পেরেছে কি কিছু একটা ব্যাপার আছে, এই ফটোটার এই মহিলাটাকে নিয়ে কোনো একটা ব্যাপার আছে, ওরা যেটা বুঝতে পারছে। এবার সেদিনকে রাত্রিবেলা অ্যাজ ইউজুয়াল ওরা তারপরে সাহস করে চাদরটাকে টেনে তুলে নিয়ে এসে তিনজনে মিলে মুড়ি ফুড়ি দিয়ে কোনো রকমে চাপাচুপি করে তিনজনকে জড়িয়ে ধরে শুয়েছে। এতটা ভয়, লাইট জ্বলছে ঘরের ভিতরে। তারপরে শোয়ার পরে আধা ঘন্টাও কাটেনি,
পুরো স্পষ্টভাবে শুনতে পাচ্ছে জানলাটার, ওদের বেডরুমের জানলাটার থেকে কেউ একটা বলছে, তোরা যাস না, তোরা যাস না, তোরা যদি চলে যাস না আমি কিন্তু তোদের সঙ্গেই যাব, তোরা যাস না, আমি কিন্তু তোদের সঙ্গেই যাব। এরকম ভাবে পুরো একটা মহিলা কণ্ঠে ওরা আওয়াজটা পুরো শুনতে পাচ্ছে। আর ওরা তিনজনে, বোনের কথা বাদই দিলাম, বোন তো ছোট বাচ্চা, ও অতটা বুঝতে পারছে নাকি বুঝতে পারছে না কিছু বলা যাচ্ছে না, কিন্তু ভাই আর দিদি মিলে পুরোপুরি স্পষ্টভাবে বুঝতে পারছে যে কি ঘটছে, জিনিসটা কি হচ্ছে। ওর ভাই তখন বলছে, পুরো শুনতে পাচ্ছিস দিদি? জাস্ট এই কথাটা যখনই ওরা শুনতে পেয়েছে, ওরা নিজেরা যখন বুঝতে পারছে, তখন কিছু করার নেই আর, দুজন মিলে তারপরে আবার শুয়ে পড়েছে, ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু ঘুম তো আসছে না। এরকম করতে করতেই আস্তে আস্তে করে ভোর হয়েছে। ভোর হওয়ার পরে ওর বাবাকে পুরো ব্যাপারটা গুছিয়ে বলেছে যে বাবা এই জিনিসপত্র হয়েছে কালকে আমাদের সঙ্গে, আর আমরা না থাকতে চাই না, এই বাড়িটাকে ইমিডিয়েটলি ছাড়তে হবে, নইলে আবার কি অঘটন হবে, কি থেকে কি হচ্ছে। তখন ওর বাবা এটা শোনার পরে একটাই কথা বলেছে যে আমরা চলে যাব, সবই ঠিক আছে, ছেড়ে দেবো না হয়, কিন্তু এটা কেউ তো বদমাইশিও করতে পারে রে আমাদের সঙ্গে। তোর মা আর বোন পড়ে গেছে সেটা নয় বাদ দে, কিন্তু তোদের সঙ্গে তো কেউ বদমাইশিও করতে পারে। এত সুন্দর একটা বাড়ি এত কম পয়সায় আমরা পেয়েছি, তোরা বোঝার চেষ্টা কর জিনিসটাকে। তখন বলছে, না বাবা, সব মানলাম, বাইরে থেকে যে বলেছে সে না হয় বদমাইশি করছে, কিন্তু জলের কলটা বারবার করে খুলে যাচ্ছে, এটা কি কোনো বদমাইশি হচ্ছে? তখন বলছে, জলের কলটা যদি সত্যি সত্যি খুলে থাকতো তাহলে তো ট্যাঙ্কিটাও খালি হয়ে যেত, যেটা তোর মা বলেও ছিল, তোরা আমাকে বলেছিস। বলছে, হ্যাঁ সেটা হতো, কিন্তু বোঝার চেষ্টা করো। তখন ওর ভাই বলছে যে দরজাটায় ঠক ঠকটা, তারপরে বলতে গেলে নুপুরের আওয়াজটা, এটাও কি কেউ ভয় দেখাচ্ছে? তখন ওর বাবা জিনিসটা বোঝার পরে বলছে, ঠিক আছে দাঁড়া, কয়েকটা দিন আরো যেতে দে, কষ্ট করে একটু থাক, কিছু করার নেই, বাড়িওয়ালা আসুক, বাড়িওয়ালার সাথে আমি কথা বলবো। আর বাড়িওয়ালাকে ফোনও ওর বাবা করেছে সেদিনকে তাকে ডাকার জন্য, কিন্তু বাড়িওয়ালা ফোন রিসিভ করছে না। উনি ফোনটা হচ্ছে গিয়ে তোমার রিং বেজে যাচ্ছে, কিন্তু উনি আর ফোন রিসিভ করছে না। আর ওনাদের বাড়িওয়ালার যে বাড়ি সেটা হচ্ছে গিয়ে কি বলতো, যাদবপুরে কিন্তু উনি থাকতেন না, উনি হচ্ছে গিয়ে ওই বাড়িটা ছেড়ে দিয়ে, ওই বাড়িটা রেন্টে দিয়ে উনি হচ্ছে গিয়ে নিউ টাউনের দিকে ফ্ল্যাটে চলে গেছিল। ওরা জানতো নিউ টাউনের ফ্ল্যাটে কোথাও থাকে, কিন্তু ওরা তো কখনো যায়নি বাড়িওয়ালার বাড়ি, ওরা চেনেও না যে ওখানে গিয়ে যে কথা বলবে বা যাবে এরকম ব্যাপার, সে কারণে কিছু করার নেই। এবার সেদিনকে হচ্ছে গিয়ে ওর মায়ের ওরকম অবস্থা, ওকেই টোটালি ভাবে রান্না বান্না সবকিছু করতে হয়েছে। ভাইয়ের পরীক্ষা চলছে, ভাইও অ্যাজ ইউজুয়াল পরীক্ষা দিতে চলে গেছে, বোনের ওরকম অবস্থা। ওর বোনকে বলেছে, শোন তুই ঘর থেকে বেরোবি না, তুই ঘরের ভিতরেই টুকটাক হাঁটাচলা কর, বাথরুমে যা, তার সাথে তুই ফোনের ভিতরে বরঞ্চ একটু গেমস বা একটু কিছু দেখ। মায়ের এরকম অবস্থা, মাকে তো খাওয়াতেও হবে আমাকে, সবই আমার উপরে, তুই কিন্তু শান্ত হয়ে থাকবি, বদমাইশি করবি না। এরকম বলে ও সবকিছু কাজকর্ম করছে ফরছে, সমস্ত কিছু দেখছে, মায়ের সাথেও গিয়ে ওপরে গিয়ে দেখে আছে ওর মা ঠিক আছে কিনা এরকম। এবার দুপুরবেলা তখন বাজে হচ্ছে গিয়ে 2টো, ওর বোনকে খেতে দিয়েছে আর ও খেতে বসেছে, আর ওর মাকে না ওপরে খাবারটা খাইয়ে দিয়ে এসেছে, লিকুইড খাবার তো ওর মাকে খাইয়ে দিয়ে এসেছে। যেই খেতে বসেছে 2 গরজ জাস্ট মুখে দিয়েছে, ওপরে একটা সাংঘাতিক জোরে আওয়াজ হয়েছে, সাংঘাতিক জোরে আওয়াজ, কেউ পড়ে গেলে যেরকম হয়। ও আর ওর বোন সঙ্গে সঙ্গে বলছে, কি কে পড়ে গেল, মা কি পড়ে গেল না কিছু হলো মায়ের? ও তো বেচারা পা নিয়ে উঠতেও পারবে না, ওরকম পায়ের ভিতরে অবস্থা। ও বলছে, তুই দাঁড়া বোন, তুই বস, আমি যাচ্ছি। স্নেহা বলেছে কথাটা, স্নেহা সঙ্গে সঙ্গে ওপরে দৌড়ে গেছে। ওপরে দৌড়ে গিয়ে দেখতে পাচ্ছে কি, ওর মা বিছনা থেকে পুরো পড়ে গেছে, বিছনা থেকে পুরো পড়ে গেছে। আর ওই ব্যালকনিটার ভিতরে একটা বেশ বড় মোটা সোটা পুরো কালো রঙের একটা বিড়াল, পুরো ব্ল্যাক কালারের একটা বিড়াল। চট করে ওরকম বিড়াল দেখা যায় না, বেশ ভয়ঙ্কর মতন। ওই বিড়ালটাকে দেখে ভয়ও পেয়েছে। আর ওর মা পড়ে গেছে যে ওর মা কিছুটা বলার চেষ্টা করছে, কিন্তু উনি বলতে পারছে না, ওনার মুখের এরকম অবস্থা। তো উনি হাত দিয়ে আঙ্গুলটা দিয়ে জাস্ট দেখাচ্ছে, ব্যালকনিটার দিকে দেখাচ্ছে আর কি,
কিন্তু উনি বলতে পারছে না, মুখে তো কথা বলতে পারবে না, ওরকম অবস্থা হয়ে আছে ওনার মুখে। ও কোনো রকমে কষ্ট করে ওর মাকে উঠিয়েছে, উঠানোর পরে ওর মাকে বলছে, মা তুমি একটু শোও, আমি ব্যালকনির দরজাটা নয় বন্ধ করে দিচ্ছি। তারপরে ও গিয়ে ব্যালকনির দরজাটা বন্ধ করেছে। ও আর তখন তখন যে কালো বিড়ালটাকে দেখেছিল যখন ও দরজা বন্ধ করছে, তখন কিন্তু আর ওই কালো বিড়ালটাকে ও কিছু দেখতে পায়নি আর কি। তো নামার পরে না ওর বোন জিজ্ঞাসা করছে যে মায়ের কিছু হয়েছিল, কি হয়েছিল রে? তখন বলছে, না মা একটু পড়ে গেছিল, আর বলিস না, তুই খা, আমি খাবো না। তখন বলছে, কেন খাবি না? বলছে, না তুই খা, আমি খাবো না। এবার আমার বান্ধবীর একটা জিনিস ছিল কি, ও রান্নাটা ভালোই করতে পারতো, সবই রকমের রান্না বান্না মোটামুটিও পারতো, যেহেতু ওর বাবা অনেক সময় বাইরে বাইরে ট্রাভেল করতো, মা এতগুলো ভাই বোনকে নিয়ে একলার পক্ষে সবকিছু সম্ভব থাকতো না, ও মোটামুটি রান্না বান্না একটু শিখে নিয়েছিল, তো পারতো মোটামুটি। ও সেদিনকে চিকেন রান্না করেছিল, ওর বোনকে যে বলেছে যে তুই খাওয়া দাওয়া করে নে, ওর বোন খাওয়া দাওয়া করে উঠে গেছে, ও তো আর খায়নি। ওর খাবারটাকে ও কি করেছে, কিচেনে নিয়ে গিয়ে ওর উপরে রেখে দিয়েছে, তোমার গ্যাসের ওপরে থালাটাকে রেখে ছুরি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে। আর ওর বোনের যে কাটা ফাটা গুলো সমস্ত কিছু নিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলে ওই ওয়াশ করে দিয়ে রেখেছে জিনিসটাকে। এবার ও দুপুরবেলা তোর বোনকে নিয়ে শুয়েছিল, তারপরে যেই বিকেলবেলা ওর ভাই আসছে, ওর ভাইকে বলছে যে তুই খাবার খাবি, আমি তোর জন্য খাবারটা বাড়ছি, তুই বরঞ্চ বস। ও না গিয়ে একবার ওর খাবারটাই ভেবেছে ওর ভাইকে খাইয়ে দেবে, কারণ কি বাড়াই ছিল, আর বেকার আলাদা করে খাবার বাড়বে না, থাক, আমি ওটাই বরঞ্চ ভেবেছে, ওটাই বরঞ্চ দিয়ে দিচ্ছে। এবার ও যেই খাবারের থালাটা নিচ্ছে, ও দেখতে পাচ্ছে কি চিকেন নেই ওটার ভিতরে। ও কিন্তু চিকেন ভাত তরকারি সবই বেড়েছিল, চিকেনটা নেই, কিছুই নেই, চিকেনের ঝোলটা খালি পড়ে আছে, চিকেন আর নেই ওটার ভিতরে। তোর দেখে না ওটা অবাক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওর বোনকে বলছে যে তুই কি উঠেছিলিস, আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তুই কি উঠেছিলিস যে এখানে যে কোনো চিকেন নেই? আমি আমার পাতে তো আমি চিকেন রেখেছিলাম, কিন্তু আমি তো খেলাম না, আমি ঢাকা দিয়ে রেখেছি, তুই কি খেয়েছিস? তখন বলছে না। তখন বলছে, মাও তো ওপর থেকে নিচে নামেনি, আর মায়ের যে মুখের অবস্থা, উনি তো খাবেও না চিকেন। ও একটু এরকম হয়েছে, হওয়ার পরে তারপরে আবার খাবারের ইয়েতে ওকে চিকেন দিয়েছে ফিরেছে। তারপরে ও ডাস্টবিনের কাছে গিয়ে যখন ডাস্টবিনটা খুলেছে ওর ভাইয়ের খাওয়ার পরে, ফেলতে গেছে ওর ভাইয়ের কাটা কুটাগুলো, তখন দেখতে পাচ্ছি কোনো কাটা নেই, সমস্ত পরিষ্কার, পুরো কাটা কুটাগুলো যাচ্ছিল আর কি, কিচ্ছু নেই, সব হাওয়া আর কি। ও দেখে তখন ভাবছে যে কে খাচ্ছে এগুলো, কিছু ছুঁচো বা কোনো কিছু খেলে তো এরা তো নোংরাও করবে, ঘর দুয়ার তো কোনো কিছু নোংরা তো নেই, এত পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু। তো ভাইকে এই কথাটা পুরো জানিয়েছে, ভাইকে জানানোর পরে ভাই বলছে এ তো কিছু গন্ডগোল আছে, বুঝতেই পারছি, কি করব বল, যতদিন না শিফট করতে পারছি অন্য কোনো জায়গায়, এ চলতেই থাকবে আমার মনে হচ্ছে যতদূর সম্মত। তা হওয়ার পরে ও বলছে তো ভালোই লাগছে না, আর কোনো কিছুই ভালো লাগছে না, যখন বুঝতে পারছে যে কিছু একটা নেগেটিভিটি আছে, কিছুই কাজ করছে না। তো এবার সেদিনকে রাত্রিবেলা ওর বাবা এসছে, বাবাকেও পুরোটা জানিয়েছে। ওর বাবা বলছে দাঁড়া, দেখছি, ব্যবস্থা করছি, না হয় চেঞ্জ করতে হবে, তাহলে হবে না। তো সেদিনকেও রাত্রিবেলা ওরা খাওয়া দাওয়া করেছে, শুয়েছে। এবার সেদিনকে রাত্রিবেলা ও যে বিছানায় শুয়েছে, ওর ভাইকে বলেছে তুই বরঞ্চ বোনের পাশে শো, আমি না সাইডে শোবো আজকে। ও মধ্যিখানে শোয়নি, ও সাইডে শুয়েছে। এবার রাত্রিবেলা ওর ঘুমটা ভেঙেছে, ভাঙার পরে পুরো স্পষ্ট দেখতে পাচ্ছে কি একটা মহিলা ওর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে নিজের মাথার চুলটাকে না আঁচড়াচ্ছে, হাত দিয়ে দিয়ে বোলাচ্ছে, আঁচড়াচ্ছে, পুরো ও যেটা দেখতে পাচ্ছে। দেখতে পাওয়ার পরেই ও সাহস করে উঠে বসেছে। উঠে বসার পরেই যেই মহিলাটা মাথাটা জাস্ট ওর দিকে ঘুরিয়েছে, ও আর সেন্সেই নেই। তারপরে 3 দিন পর, টানা 3 দিন পর ওর সেন্স ফিরেছে। সেন্স ফেরার পরে হসপিটালে ওকে অ্যাডমিট করাতে হয়েছিল, সাংঘাতিক কন্ডিশন হয়েছে, এমন অবস্থা। ও যখন সেন্স ফিরেছে না, ও সেন্স ফেরার পরে একটাই কথা বলেছে যে চেহারাটা যেটা ও দেখেছে, সেই চেহারাটা দেখার পরে আর কিছু থাকে না, পুরো
মুখটা পোড়া, পুরোপুরি মুখটা পোড়া, চোখগুলো নেই, একটা হাত বাড়ি আছে ওর দিকে আর একটা হাত চুলে, এইরকম একটা জিনিস দেখতে পাচ্ছে। দেখতে পারার পরে আর কি হয়েছে ওর সঙ্গে ও নিজেও জানে না, ও তো সেন্স হারিয়ে ফেলেছে। ঠিক আছে, এই ঘটনাটা হওয়ার পরে ওর বাড়িওয়ালাকে ফোন করেছে ওর বাবা, ওনাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। এবার পাড়াপড়শি যত লোকজন ছিল, আশপাশে যারা ছিল, তাদেরকে জিনিসটা যখন বলছে তখন বলছে এই বাড়িটাতে না, উনি বাড়িটা যে কিনেছেন এর আগে একজন ভদ্রমহিলা, তার হাজবেন্ড, তার বাচ্চা, তার শ্বশুর শাশুড়ি থাকতো। ভদ্রমহিলা ভীষণ ভালো ছিল, খুব হ্যাপি ওদের ফ্যামিলিটা ছিল। কিন্তু ভদ্রলোক না অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করতো। ওনার একটাই দোষ ছিল কি, প্রচন্ড ড্রিঙ্ক করতো। আর ভদ্রমহিলাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু ড্রিঙ্ক করার পরে ওনার হোশ থাকতো না। উনি খুব শারীরিকভাবে ভদ্রমহিলার সাথে নির্যাতন করতেন, যেটা ভদ্রমহিলা বলেছে যে আমার সঙ্গে প্রচন্ড শারীরিকভাবে নির্যাতন করে, গায়েও হাত তোলে, মারধর করতো, ইনক্লুডিং ছিল। ঠিক আছে, উনি হয়তো করতে চাইতেন না, ওনার হাজবেন্ড জোর জবরদস্তি করে ওনাকে করতো। ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো উনি অনেক কিছু সহ্য করেছেন, ওনার শ্বশুর শাশুড়িকে উনি বলারও চেষ্টা করেছেন, কিন্তু শ্বশুর শাশুড়ি জিনিসটা পাত্তা দেয়নি। পাত্তা না দিয়ে ওনার শ্বশুর উল্টে ওনাকে একদিনকে প্রচন্ড বাজে রকম ভাবে পাড়া পড়শি সবার সামনে অপমান করার পরে উনি সেটা সহ্য করতে না পেরে, সবাইকে তো ফ্যামিলি বলেছে যে উনি নিজেকে আগুন লাগিয়ে শেষ করেছে, কিন্তু যেটা সকলের মনে হয়েছে সেটা হলো গিয়ে উনি শেষ করেননি, ওনারা ওনাকে শেষ করেছে। ঠিক আছে, পাড়াপড়শি যেটা বলছে আর কি। তারপরে এটা হওয়ার পরে তো পাড়াপড়শি বলেই দিল যে আপনাদেরকে সত্যি কথা বলতে গেলে এই বাড়িটাতে উনি যে কিনেছেন, ওনাকে তো আমরা আর কেউ কিছু বলিনি, ওনার কাছে এটা বিক্রি করে দিই, বাড়িটা বিক্রি করে দিয়ে চলে গেছে। এবার উনি থেকেছেন যে, উনি যে কটা বছর এখানে থেকেছেন, ওনার দুটো বাচ্চা, বড় ছেলেটা তো মারাই গেছে এই বাড়িতে, মানে যাদের কাছ থেকে ওরা কিনেছে তাদের কথা আমি বলছি, যারা হচ্ছে কি এখন যারা আর কি তোমার বাড়িটা যে ওনার যখন আর কি ছিল, ওরা যখন কিনেছে, যারা মানে ইয়েটা যখন ভাড়া নিয়েছে যার কাছ থেকে, তাদের কথা বলছি। ওই ভদ্রলোকের দুটো বাচ্চা ছিল, বড় ছেলে মারা গেছে, ছোট ছেলে কি দেখে কি হয়েছে যে পুরো বোবা হয়ে গেছে। আর ওনার ওয়াইফ এই সমস্ত কিছু করে থাকতে না পেরে ওনারা বাধ্য হয়ে অন্য জায়গাতে ফ্ল্যাট কিনে চলে যায় আর এই বাড়িটাকে রেন্টের জন্য ব্যবস্থা করে। কিন্তু ওনার ওয়াইফ কিন্তু বলেই ছিলেন যে এই বাড়ি রেন্ট ফেন্টে দেওয়ার দরকার নেই, কারণ যে থাকবে তারও কোনো না কোনো বিপদ হতে পারে বা কিছু হতে পারে। আর এই ফটোটার যে ব্যাপারটা, সেই ফটোটার ব্যাপার হলো কি, এই ফটোটা না ওনারা খুলে দিয়েছিলেন, ওনারা খুলে অন্য জায়গাতে রেখেছিলেন। কিন্তু তারপরে কি মনে হয়েছে, ওনার বড় ছেলে যখন মারা যায় তারপরে উনি নাকি স্বপ্নে দেখতে পেয়েছেন যে ওই ফটোর যে মহিলা, সেই মহিলা নাকি বলছে যে আমার ফটো আমার জায়গাতে রেখে দাও, তাহলে তোমাদেরকে আমি জ্বালাবো না। ভদ্রলোক আর কি ঘুমের ভিতরে এটা দেখতে পেয়েছে। তারপরে তো এই ফটো লাগানোর পরে ওনারা আর ওই বাড়িতে থাকেনি, ওনারা রেন্টে দিয়েছেন। এবার রেন্টে আমার বান্ধবীদের ফ্যামিলিটাই ঢুকেছিল সেই সময়টা, আর এই রেন্টে থাকার ফলে ওদের সাথে এরকম পরপর হয়েছে। হওয়ার পরে এটা যখন পাড়াপড়শিদের মুখ থেকে যখন শুনেছে, শোনার পরে এবার তো ওনারকে কন্টিনিউয়াস উনি ফোন ধরছে না, তবুও ফোন করে যাচ্ছে, ফোন করেই যাচ্ছে। এবার তারপরে উনি আলটিমেটলি যখন ফোনটা ধরে, ওনাকে ফোনটা ধরে ওর বাবা বলে আপনি তো এগুলো আমাদের বলেননি, পাড়াপড়শিরা আমাদেরকে এরকম ভাবে বলছে, মেইন ব্যাপারটা আপনি বলুন, নয়তো আপনার নামে আমি কিন্তু থানায় ডায়েরি করবো, আর আমি বলে দেবো আমার বাড়িতে এরকম সমস্যা হচ্ছে, আপনি কি শুরু করেছেন, এটা কি হচ্ছে নাকি, এগুলো কি, কোনটা সত্যি কোনটা মিথ্যে, আপনি এসে আমার সাথে কথা বলুন, আমি জানি না, আপনাকে আজকে আসতেই হবে, নয়তো আপনার ঠিকানা আপনি দিন, নয়তো আমি যাচ্ছি। তো এরকম হওয়ার পরে উনি তো বলেন ঠিক আছে আমি আসছি। উনি এসেছেন যে, উনি যেদিনকে রেন্ট ওদেরকে দিয়েছে উনি কিন্তু ঘরের ভিতরে ঢোকেনি। ঘরের ভিতরে ঢুকে যেরকম ভাবে দেখায় যে এই একটা রুম, ওই একটা রুম, উনি কিন্তু বাইরে দাঁড়িয়েই ওদের সাথে কথা বলেছে, উনি ঘরে ঢোকেনি, ওই বাড়িটার ভেতরে উনি ঢোকেনি। উনি হচ্ছে গিয়ে ওই
বাইরে ও যে তোমার বাগানটা যেখানে ছিল আর কি, বাগানের ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে পুরো ফাইনালাইজ করে সমস্ত কিছু ওখান থেকে করে ওখান থেকেই উনি কিন্তু বেরিয়ে গেছেন, উনি কিন্তু ঘরে ঢোকেনি। ওখান থেকেই বলেছেন যে ওই ঘরে একটা তোমার সেকেন্ড নাম্বার যে ঘরটা, ওই ঘরে তোমার একটা ফটো আছে, ওই ফটোটাকে তোমরা কিন্তু কিছু করো না, ওই ফটোটা খালি ওই জায়গাতে রেখে দাও, আর কিছু করো না তোমরা। এবার ওরা তখন বলছে যে ফটোটাকে তো আমরা কিছু করিও নি, আপনি যেরকম বলেছিলেন ওরকম ভাবেই আমি রেখেছি। তখন বলছে যে দেখুন আমিও সঠিকভাবে কিছু জানি না, তবে এইটুকুনি বলতে পারি যে আমার বড় ছেলেটাকে ওই মহিলাই খেয়েছে, ওই ফটোর যে মহিলা। আচ্ছা। তো এবার শোনার পরে ওর বাবা বলছে আপনি যখন জানেন যে এরকম অবস্থা, তাহলে আপনি কেন বলুন তো আমার এই গোটা পরিবারটাকে এত, আমার তিনটে ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমি কেন এরকম ভাবে আপনি দিলেন বলুন? আমার ওয়াইফ অসুস্থ, এমন অবস্থা, মুখে তো লেগেছে, হাত পা সমস্ত সাংঘাতিক ভাবে অবস্থা ওনার, উনি উঠতেও পারছে না বিছনা ফেলে, এরকম অবস্থা হয়ে গেছে ওনার। কোনো রকমে বাথরুম থেকে নিয়ে আসা হচ্ছে, আবার বাথরুম থেকে ওনাকে বেডে দেওয়া হচ্ছে, এরকম অবস্থায় চলছে সমস্ত কিছু। তখন উনি ওটা শোনার পরে উনি বলছেন যে আমি নিজেও জানি না, তবে কি বলবো বলুন, আমার কিছু করার নেই, আপনারা বাড়ি ছাড়তে চাইলে ছেড়ে দিন, আমার সত্যি কিছু বলার নেই এটাতে। তখন ওর বাবা বলছে যে কি বাড়ি ছাড়তে কিছু এক্স্যাক্টলি ব্যাপারটা কি সেটা তো বলবেন। তখন এই কথাবার্তা হতে হতেই ওর মা না ওপরের ব্যালকনিটার ওখানে পুরো পড়ে গেছে, ওপর থেকে ব্যালকনিটার ওপর থেকে উনি ওরা যেটা বলেছে যে উনি ঝাঁপ দিয়েছেন বা ওনাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, উনি পুরো ওপর থেকে যে পড়ে গেছেন ওখানে পুরো স্পট ডেড ওর মা। ওই জিনিসটা যখনই ঘটেছে ঘটার পরে ওর বাবার ওই দেখে বলতে গেলে পুরো হয়ে গেছে ওখানে। ওর ভাইও কিছু বলতে পারছে না ওই সিচুয়েশনটাতে দাঁড়িয়ে, আর ওর বোন তো ছোট বাচ্চা, কিছু বলারই নেই। ওর বোন ওইটা দেখার পরে ওর বোন আজ পর্যন্ত এখনো অবধি ওই জিনিসটা কখনো ভুলতেও পারেনি। স্বাভাবিক কথা, ওটা কোনো ভুলে যাওয়ার মতন ইয়েও না, মাকে হারানো। আর তার সাথে সাথে ওর বোন না আমতা আমতা করে কথা বলে, ও ঠিক মতন করে সেই যে কথা আটকে গেছে ও কোনো কথাই বলতো না। সেই ওইটা ঘটার পরে ওরা ওই দিনকে তো আর বাড়ি ছাড়তে পারেনি, কিছু করার নেই। ওর মায়ের ওরকম ভাবে একটা সিচুয়েশন হয়েছে, সমস্ত আত্মীয় প্রজন সবাইকে খবর দিয়েছে, ওরা পাড়া প্রতিবেশী যারা ছিল ওখানে থাকা তারা সবাই এসে ওরকম ভাবে বডিটাকে নিয়ে তারপরে ডেথ সার্টিফিকেট নিয়ে অনেক কিছু, বিশাল ক্যাজরা হয়েছিল বিশাল ওদের এটা নিয়ে। ওই বাড়িটাকে কেন্দ্র করে, ওই বাড়িটা এতটা প্রবলেমেটিক একটা বাড়ি, কিছু বলারই নেই। তারপরে যেটা এই ঘটনাটা হওয়ার পরে ওর মায়ের শ্রাদ্ধটা ওই বাড়িতেই ওরা করেছে, আর ওই শ্রাদ্ধ হওয়া না হওয়া অবধি ওই বাড়িটাতে ওরা ছিলও না, ওই বাড়িটাতে ওরা খালি শ্রাদ্ধটাই করবার জন্য গেছিল। ওর মায়ের এরকম হওয়ার পরে ওই স্নেহার যে পিসির বাড়িটাও কলকাতাতেই আর কি, আমাদের এখানে গড়িয়াতেই, ও পিসির বাড়িতে চলে আসে। ওর মায়ের যতদিন না শ্রাদ্ধ হচ্ছে ওই 13-14 দিন মতন এখানেই আর কি তোমার থাকে। তারপরে বলতে গেলে ওর মায়ের কাজটা কমপ্লিট হওয়ার পরে ওরা যখন বাড়িটা শিফট করছে, বাড়িটা যারা আর কি শিফটিং এর জন্য এসেছে মালপত্র যখন তুলছে, তখন পাশের বাড়ির যে ভদ্রলোক, ওই যিনি ওর মা যখন অসুস্থ হয়ে পড়েছিল, যিনি ওই ডাক্তারখানায় গেছিলেন, ওই ভদ্রলোকের মা ছিলেন খুবই বয়স্ক, ভীষণ থুরথুরে বুড়ি যাকে বলতে পারি আমরা। উনি বলছেন যে একটা ভালো মাইয়াটারে তো খুন করলো, খুন করার পরে মায়াটার শ্রাদ্ধ শান্তিও করলো না, তো মায়াটা তো ঘুরে বেড়াবেই, এমন অবস্থা, মায়াটা তো ঘুরে বেড়াবেই। আর নিজের সন্তান, নিজের স্বামী, নিজের শ্বশুর শাশুড়ি এত অন্যায় মায়াটার সাথে করছে, তো এরকম ভাবে তো সবাইরই জ্বালাবে। তখন ওরা জিজ্ঞাসা করেছে ওনাকে যে কি বলছেন আপনি, উনি কিন্তু খুব একটা কথাও বলে না। বয়স্ক মানুষ হলে যা হয় যে ভুলে যায় বা তোমার কি বলছে না বলছে, উনি বেশ জোরে জোরেই উনি বলছিল আর কি। আর ওদের বাড়িটা আর ওই পাশের বাড়ির যে ওই আঙ্কেলদের যে ফ্ল্যাটটা, ওটা ফ্ল্যাট ছিল, ওটা বাড়ি ছিল না, কিন্তু ওদের ফ্ল্যাটের নিচের যে পোর্শনটা ওটা ওদের জানলাটা পুরো দেখা যায় আর কি, ওখান থেকে কথাও বলতো আর কি ওরা ওদের সাথে। ওই বয়স্ক যে ওই ঠাকুমাটা, ওরা বলছে যে ঠাম্মি কি ব্যাপার আমাকে বলো না গো, ও জিজ্ঞাসা করেছে জিনিসটা স্নেহা,
তখন বলছে কি যে জানি না, তবে ওই মাইয়াটা সবাইকে জ্বালায়, সবাইকে, কাউকে থাকতেও দেবে না, কাউরে থাকতে দেবে না, এখানে কাউরে থাকতে দেবে না, এরকম বলে না উনি। তারপরে ওনার যে আর কি ছেলের ওই আঙ্কেলের যে ওয়াইফ আর কি, উনি বলছে মা তুমি চলো, তুমি কি বলতে কি বলো, ছাড়ো তো। এখনো অব্দি ওই বাড়িটা একই রকম সিচুয়েশনে আছে, আর ওই বাড়িটাতে কেউ থাকে না এখন, ওই বাড়িটা পরিত্যক্ত পুরো। ওর এতটাই ইন্টারেস্ট যে ও রিসেন্টলি জাস্ট বলতে পারো 2-3 মাস হয়েছে আগে আর কি গেছিল, ওই রাস্তাটার উপর দিয়ে গেছে তো ওই বাড়িটা দেখেছে, পুরো পরিত্যক্ত বাড়ি, কেউ থাকেও না ওই বাড়িটাতে, এমন অবস্থা। আর তার সাথে সাথে ওই বাড়িটা এখন দেখলে পুরোপুরি ভুতুরে বাড়ি মনে হবে, ঠিক আছে, এমন অবস্থা। কিন্তু খুব খারাপ সিচুয়েশন যে ওর মা আর থাকলো না, মাকে হারাতে হলো, একটা ব্যাপার। মা থাকলো না, এটাই যে একটা কষ্ট। আর আন্টি খুব ভালো ছিল, আমার মনেও আছে, আমার সঙ্গে খুব ভালো একটা রিলেশন ছিল আন্টির আর কি। আমিও খুব মিস করি ওনাকে, স্পেশালি উনি চিংড়ি মাছ খুব ভালো বানাতেন আর কি, সেই কারণে সত্যি আমার খুব মিস করি, আমি নিজেও প্রচন্ড মিস করি। লিঙ্গারিং মেমোরিজ তো থেকেই যায় মানুষের সাথে, তাই না? আর তোমার তার কথা মনে পড়ে খুব। মা এমন একটা জায়গা না, প্রচন্ড কষ্ট হয়, মা চলে যাওয়া একটা বিরাট বড় ব্যাপার। কিন্তু ওর মনে হয়েছে এই ঘটনাটা হওয়ার পরে ওর খুব মনে হয়েছিল যে ওর মা সামহাউ না ওদের সবাইকে বাঁচিয়ে দিয়ে গেছিল, ঠিক আছে, ওর মা সামহাউ ওদেরকে পুরো বাঁচিয়ে দিয়ে গেছিল ব্যাপারটা। মৃত্যুর কিছুটা সময় আগে না, হ্যাঁ, মানুষ এমন একটা স্টেটের মধ্যে চলে যায়, সেই স্টেটে ওর সারা জীবনে কি কি ঘটেছে বা না ঘটেছে সেই ব্যাপারটা সে একটা মানে বলা হয় বা জানা গেছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যাদের হয়েছে, মানে একটা ছবির মতো করে দেখে, মানে ইট ইজ লাইক আ ফিল্ম, সিনেমার মতো। মৃত্যুর কিছুটা সময় পর, মানে শাস্ত্রীয় ভাবে যদি বলি, যে মেমোরিটাকে সেই স্পিরিটটা ধরে রাখে যে আমার এটা শরীর ছিল, এই শরীরে এরকম এরকম কারণে আমার মৃত্যু ঘটেছে বা কিছু। পরিবারের ওপর যাদের খুব বেশি টান থাকে না, তারা কি করে এরকম সময়, ধরো কোনো নেগেটিভ স্পিরিট আছে, তোমার প্রিয় কাউকে নিয়ে গেছে সে, এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে, যে মারা যাচ্ছে না সে পুরো পরিবারকে একটা না একটা সময় বাঁচিয়ে দিয়ে যায়। তুমি ঠিকই বলছো অ্যাকচুয়ালি। আমার সাথেও রিসেন্টলি যেটা ঘটলো, আমার এখনো মনে হয় যে দিদিটা হয়তো আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে, সত্যিই বাঁচিয়ে দিয়ে গেছে, নয়তো যা কন্ডিশনের ভিতরে আমি পড়েছি এখন অব্দি, আমি প্রচন্ড পরিমাণে না শারীরিক দিক থেকে আমি অসুস্থ হইনি গো। আমি ঘুরে এলাম, হয়তো মনের জোর থেকে সমস্ত কিছু করছি, কিন্তু ওটা খুব আমার কাছে প্রচন্ড মর্মান্তিক জিনিস হয়েছে। এত সত্যি আমি ভাবতে, ছোট যখন ছিলাম না তখন আমি বুঝতে পারতাম না যে এই সমস্ত জিনিসপত্র হয় নাকি হয় না, সত্যি আমি বিশ্বাস করতাম না। কিন্তু যত ডে যাচ্ছে, যত আস্তে আস্তে করে বড় হচ্ছি, অনেক কিছু বুঝতে পারছি যে না, ভালো দিক যেরকম আছে খারাপ দিকও আছে, পজিটিভিটি আছে, নেগেটিভিটিও প্রচুর আছে জিনিসটার জন্য। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা শেয়ার করে দিন, এবং আপনার সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে শেয়ার করার জন্য যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 6290675195 এই নাম্বারে, এবং এখানে আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে তার জন্যও যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়।